শেখ হাসিনা কোথায় আছেন নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরতদের দেয়া হবে না ট্রাভেল পাস। জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী, বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের বিরুদ্ধে আদালতের সমন। কাল দুর্গাপূজা শুরু, ছুটি বাড়ল আরও একদিন। নাশকতার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। এনআইএর উন্নতিতে অবদান রাখায় পদার্থে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জন হফিল্ড ও জেফে হেন্টন। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেবার কোনো কারণ নেই, তবে আইন বিভাগ চাইলে পলাতকদের ফিরিয়ে আনা হবে। এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভারতে আছেন তার মা শেখ হাসিনা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা বর্তমান কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সম্প্রতি শেখ হাসিনা দুবাই পাড়ি জমিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে, তবে এ বিষয়টি গুজব বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন তার পুত্র। ভারত ও আরব আমিরাতের সরকারও এর সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। তবে কোথায় আছেন শেখ হাসিনা, এমন প্রশ্নের উত্তর নেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। এদিকে ইতালির ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা জানান, জমাকৃতদের মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার। এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না। এটা তারা তাদের ইখতিয়ার। কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যা 6:25 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান। মকবুল নামের এক বিএনপি কর্মী নিহত হবার ঘটনায় রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় 5 দিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার আইনজীবী অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়াও খিলগাঁও থানার 2টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলা এবং পল্টন থানার 1টি হত্যা চেষ্টা মামলায় তার জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি, উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন, আক্রান্ত হয়েছেন। বিজ্ঞ আদালতে আমরা বলেছি, সাবের হোসেন চৌধুরী জামিন পেলে উনি পলাতক হবে না। আইন এবং আদালতের প্রতি ওনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রহিয়াছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আদালতে হাজির হতে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। এ বিষয়ে আগামী 28 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলা গ্রহণ করে আদেশ দেন। এর আগে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য দেন ফেসবুকে।
যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। কাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উপলক্ষে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার থেকে দশমীর দিন পর্যন্ত মোট 4 দিন হচ্ছে পূজার ছুটি। রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এই তথ্য জানান। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। নাজিবুর রহমানের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দুর্গাপূজার উৎসবকে সার্বজনীন রূপ দিতে বৃহস্পতিবার সাধারণ ছুটির ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহযোগিতার আশ্বাসও দেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি, কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুতই করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মহানগরীতে সতর্ক অবস্থানে থাকবে ডিএমপি। আমাদের জানামতে এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। দুর্গাপূজা উপলক্ষে নগর জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন ঢাকা মহানগরী পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাজার সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, খুব শীঘ্রই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। বন্যা কবলিত এলাকায় কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সভা করেন কৃষি উপদেষ্টা। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। দ্রব্যমূল্যের বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, দাম নিয়ন্ত্রণে 2টি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। একই সঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকেই হতাশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে দেশের বাইরে থেকে ডিম আমদানি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই আপসেট,
সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিদপ্তর যেটা অলরেডি টাস্কফোর্স, দুটো টাস্কফোর্স গঠন করা হয়েছে। একটা হচ্ছে জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে, এবং আরেকটা হচ্ছে জেলা পর্যায়ে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে। নিজেদের গন্তব্য নিয়ে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, এই সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না। আর ছাত্র জনতার বিজয়কে ধরে রাখতে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর গুলশানে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন নূর হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলো উঠে আসে আলোচনায়। দ্রব্যমূল্যের সংকট একটা বড় সংকট। ডেফিনেটলি দুর্গাপূজা সামনে, গার্মেন্টস শ্রমিকদের মতো একটা প্রলংড আন্দোলন চলছে এবং এটা আমাদের জন্য অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জের জায়গা। শহীদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা এবং তাদের ব্যাপারে পরিকল্পনা, এইটা নিয়ে যখন অভিযোগ ওঠে, আক্ষেপ ওঠে, আহাজারি হয়, এটা সরকারের জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য খুবই বিব্রতকর। আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই, আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না। মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা আপনারা বলেন তো, বুকে হাত দেয়া, এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? একটা কথা। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এই সরকার সফল হোক আমরা চাই, কিন্তু এই সরকারের রহস্যজনক আচরণের সঙ্গে আমরা ফোন করব, আমাদের ফোন ধরবে না, আমরা কথা বলতে চাইবো, আমাদের কথা শুনবে না, তো এটা তো হতে পারে না। কারণ তারা ভুলে গিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবিপ্লবের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্র জনতার বিজয়কে ধরে রাখতে সরকারকে আরও কঠোর হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা দিশা দেখাবে, একটা পরামর্শের ভূমিকা পালন করবে আগামী দিনের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন গণতান্ত্রিকভাবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই ক্ষমতায় আসুন, আমরা বাংলাদেশটাকে সেই দেশ হিসাবে দেখতে চাই যে দেশটা এখানে প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকে। ডক্টর মঈন খান বলেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। তবে সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। সংস্কার এবং নির্বাচন দুটো জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, অর্থাৎ সংস্কার এবং নির্বাচন সমান্তরালভাবে চলবে, কথাটা আমি বলেছিলাম। এবং আজকে সরকার কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে নির্বাচন এবং সংস্কার সমান্তরালভাবে পাশাপাশি চলবে। বিগত 2 মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা সরকারকেই করতে হবে বলেও জানান তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ 13 সদস্য পদত্যাগ করেছেন। তবে 2 জন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরাও পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে কোন 2 জন এখনও পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পিএসসি সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দেননি তারা আগামীকালের মধ্যে জমা দেবেন, আর যারা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে। মামলা জট কিভাবে কমানো যায় সে বিষয়ে প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনসাধারণ যাতে উপকৃত হয় সেভাবে বিচার বিভাগ সংস্কার করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে কমিশন প্রধান এসব কথা বলেন। বিচার প্রার্থীরা যাতে কম সময়ে ও সহজে তাদের সেবা পেতে পারেন সে বিষয়ে নজর দেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগকে হস্তক্ষেপ মুক্ত করা ও স্বাধীনতা নিশ্চিতে কমিশন সরকারকে বেশ কিছু প্রস্তাবনা দেবে। সেক্ষেত্রে মামলা জট ও বিচার প্রার্থীদের খরচ কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফেরানো ও স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সুপারিশ করবে কমিশন।
এছাড়াও বিচারক নিয়োগের জন্য নীতিমালা করার বিষয়েও প্রস্তাবনা থাকবে কমিশনের। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে, তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। এইটা চিন্তা ভাবনা নিতে হবে। বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো, বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয়। কক্সবাজারের নাফ নদী থেকে বাংলাদেশি 5 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। সন্ধ্যায় টেকনাফ বিজিবি 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। 5 বাংলাদেশি নাগরিক হলেন টেকনাফ শাহপরীর দ্বীপের মোহাম্মদ আলম, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ সাইফুল মিয়া, মোহাম্মদ বোরহানুদ্দিন ও চকুরিয়ার মোহাম্মদ রাশেদ। স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন, সোমবার দুপুরে এই 5 জেলে নৌকায় করে বড়শি নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে নামেন। সন্ধ্যার দিকে তাদের আরাকান আর্মি ধরে নিয়ে যায়। রাতে তারা পরিবারের সদস্যদের একথা জানিয়েছেন। এই 5 জেলে মিয়ানমারের প্রাংপুরু আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজেপি। ক্ষমতার দাপটে অর্থ লোপাটি নয়, পরিবারের সদস্য আর দলের কর্মী সমর্থকদের প্রায় 1500-র বেশি সরকারি প্লট বরাদ্দ দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। শেখ পরিবারের সদস্য হলেই পূর্বাচল ঝিলমিল প্রজেক্ট ও উত্তরা 3য় প্রকল্পে মিলেছে 10 কাঠার প্লট। এসব প্লট বরাদ্দ দিয়েছে রাজুক। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ মন্ত্রী, এমপি, সংস্কৃতি কর্মী, সরকারি আমলারাও আছেন সরকারি প্লট প্রাপ্তির তালিকায়। এমন তথ্য উঠে এসেছে এনটিভির অনুসন্ধানে। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের আরও একটি রিপোর্ট। 29,000-এর বেশি প্লট আছে ঢাকার পাশেই গড়ে ওঠা আধুনিক পূর্বাচল নতুন শহর প্রকল্পে। যুগ পেরিয়ে যাওয়া এই প্রকল্প এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে আবার যুক্ত হয়েছে সাবেক সরকার প্রধানের ইশারায় নিয়মের তোয়াক্কা না করে প্লট বরাদ্দের চিত্র। রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে গড়ে তোলা হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প, যেখানে সাধারণ মানুষের জন্য আবাসন তৈরির সুযোগই ছিল মূল লক্ষ্য। তবে বিগত সরকারের ঘনিষ্ঠরাই এই এলাকায় বাগিয়ে নিয়েছেন প্রায় 1100-টিরও বেশি প্লট, যেখানে আছে শেখ হাসিনা ও তার পরিবারের সবার নাম। রাজুকের সম্পত্তি বিভাগের দেয়া তথ্য বলছে 110 জন সংসদ সদস্য আর অন্তত 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, অভিনয় শিল্পী আছেন কোটি টাকা মূল্যের প্লট প্রাপ্তির তালিকায়। পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে পুতুল, শেখ রেহানা সহ পরিবারের সবাই 10 কাঠা জমি বরাদ্দ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসেও সরকারি কোটায় জমি নিয়েছেন জয়। লম্বা এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হকও হয়েছেন 5 কাঠা জমির মালিক। অর্ধশত আমলাদের মধ্যে সিনিয়র সচিব জিয়াউল আহসান, সাবেক গভর্নর ফজলে কবির, বিচারপতি খিজির হায়াত, সাবেক রাজুক চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভূঁইয়া সহ জনপ্রিয় অভিনেত্রীরা। শেখ হাসিনার কার্যালয়ের অফিস সহায়কও পেয়েছেন বিশেষ কোটার এ জমি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাবে প্লট বরাদ্দ নতুন কিছু নয়, তবে দোষীদের ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। রাজুকের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে সরকার চেয়েছে তাই তারা করেছে, তারা দায় এড়াতে পারে না। তবে আমি মনে করি যেটা মূল দায়িত্ব অবশ্যই যারা ক্ষমতার সাথে ছিলেন, যারা এরকম সম্পূর্ণভাবে বৈষম্যমূলকভাবে উদ্দেশ্যমূলকভাবে বৈষম্যমূলক এই ধারাটি প্রবর্তন করেছিল এবং সেটার সুযোগ তারা নিয়েছেন। এরকম ক্ষমতার অপব্যবহারের কারণে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। যে বরাদ্দগুলো ছিল সেগুলো বাতিল করা দরকার। পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের জন্য 12টি পেশার মানুষের কাছে আবেদন চায় রাজুক, কিন্তু গত 10 বছরে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী ছাড়া এই সুবিধা পাননি অন্য কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 9 বছর আগে রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঢাকার উত্তর পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮২ জনের নাম রয়েছে। আজ বিএনপি নেতা SM জাহাঙ্গীর হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয় ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া প্রচারে নামেন। তিনি উত্তরা এলাকায় পৌঁছলে তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পদার্থে নোবেল প্রসঙ্গ। বিশ্বজুড়ে জোয়ার সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দেয়া হলো এবারের নোবেল পুরস্কার। AI এর উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রাখায় বিজ্ঞানী জন হোপফিল্ড এবং জেফ্রি হিন্টনকে যৌথভাবে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বিষয়। AI নতুন প্রজন্মের কাছে প্রায় মহাকাশ ছোঁয়ার প্রতিযোগিতার সামিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রযুক্তি দুনিয়ায় AI ঘিরে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগ সামনে আসছে। শিল্প কারখানা, কৃষি প্রযুক্তিতে লেগেছে AI এর ছোঁয়া, সাথে আছে উদ্বেগও। AI এর বর্তমান জোয়ার সৃষ্টি করতে সময় লেগেছে 1 দশকের বেশি। আর বিপ্লবের পেছনের অন্যতম কারিগর আমেরিকান বিজ্ঞানী জন হোপফিল্ড এবং ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। কর্মের স্বীকৃতি হিসেবে এবার দুজনই পেলেন পদার্থে নোবেল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য হোপফিল্ড এবং হিন্টনকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। For foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. নোবেল কমিটি জানায়, এ দুজন পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হোপফিল্ড এমন স্ট্রাকচার তৈরি করেছেন যেটি তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। অপরদিকে হিন্টন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, যদিও কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে না, কিন্তু স্মৃতি এবং শেখার মতো কিছু জিনিস অনুকরণ করতে পারে। পদার্থবিদ্যার মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে এ দুজন এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করে। নোবেলজয়ী দুই বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সার্টিফিকেট এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা 12,80,00,000 টাকা। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। সবশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা এখন 125টি, যা 2018 সালের চেয়ে 11টি বেশি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বাঘ জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সরকারি অর্থায়নে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 3,26,00,000 টাকা ব্যয়ে এই জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এবারে জরিপে 21টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে। আগেরবার যা ছিল 5টি। বাঘের সংখ্যার পাশাপাশি বনের আয়তন অনুযায়ী বাঘের ঘনত্ব বেড়েছে বলে জানান উপদেষ্টা। বাঘশুমারি অনুযায়ী দেশে 2018 সালে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 114টি, আর 2015 সালে ছিল 106টি। 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের বিষয়ে একটি কর্মপরিকল্পনা দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশের জনগণের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।
এনটিভির আয়োজনে শুরু হয়েছে দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর সিজন 7-এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অডিশন রাউন্ড। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন অনুষ্ঠিত হচ্ছে। রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন পাবেন নগদ 5 লাখ টাকা, প্রথম রানার আপ পাবেন 3 লাখ, সেকেন্ড রানার আপের জন্য থাকছে 2 লাখ টাকা। আবির আহমেদের রিপোর্ট। কোটি কোটি দর্শকের মন কেড়েছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর। শুধু দর্শককে বিনোদন দেয়া নয়, এই শোয়ের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে অনেক মেধাবী শিল্পীও। মার্সেল ও এনটিভির উদ্যোগে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠানও দেখার সুযোগ পান। ইতিমধ্যে দেশের বিনোদন জগতে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত এই কমেডি রিয়েলিটি শো। মনে মনে একটু ঘাবড়ানো অবস্থায় আছি, তারপরেও নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছি। আমি আমার মাধ্যমে, আমার জোকসের মাধ্যমে আমার সমাজে ভালো একটা বার্তা যেন আমি পৌঁছাইতে পারি। প্রতিভা জায়গাতে তো বয়স লাগে না, জোক শুধু বললেই হয় না, সো একটা প্রেজেন্ট করার ওয়ে থাকতে, এক্সপ্রেশন থাকতে হয়, সো ওগুলো আছে আমার মধ্যে। এবার শোটির সিজন 7 শুরু হয়েছে। শোটির পরিচালকরা আশা করছেন এবারের আসরটি আগের তুলনায় আলাদা ও জাঁকজমকপূর্ণ হবে। আমরা যে ধরনের পারফর্মার আশা করছি, গতবারেও যেরকম পেয়েছি, এবারেও আমরা কিছু কিছু পারফর্মার আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে গতবারের চেয়েও অনেক দুর্দান্ত। আজকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ একসাথে 2টি বিভাগের আমরা অডিশন চলছে, ব্যাপক সাড়া পেয়েছি। গতবার থেকে এবার অনেক হার্ড কম্পিটিশন হবে। নায়ক যখন 10-12টা কন্যার সাথে মারামারি করে তখন তার কোনো ব্যথা লাগে না, যখন রাত্রে নায়িকা মারে তখন করে চিৎকার দেয়। মার্সেল হাসর মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়ে থাকেন তরুণ কমেডিয়ানরা, এমনটি মনে করছেন অডিশন রাউন্ডের বিচারকরা। 6টা ভেন্যুতে পার্টিসিপেন্ট কালেক্ট করেছি, তারা ভীষণ মেধাবী এবং আমরা ভীষণ আশাবাদী যে এই সিজন 7টা অন্য বারের থেকে আরও অনেক বেশি ভালো হবে। হাসরের এবারের আসরে মোট 40 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত 6 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরে ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়তা করতে চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। এর প্রশ্নপত্র শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে শুমারির সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় বিবিএস জানায়, এই প্রকল্পের অধীনে দেশের ছোট, বড়, মাঝারি আকারের কলকারখানার বিনিয়োগের পরিমাণ, আয় ব্যয়, শ্রমিকের সংখ্যা সহ নানা তথ্য উপাত্ত পাওয়া যাবে। এবছরের গণনায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে প্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক ব্যবসা। তবে এবার শুমারির ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেবার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। দেশের প্রথম স্পিড বেসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত রক অনুষ্ঠানে এই ইন্টারনেট প্যাকের উদ্বোধন করা হয়। স্পিড বেসড বিভিন্ন প্যাকের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দের প্যাকটি বেছে নিতে পারবেন, যার মধ্যে রয়েছে 269 টাকায় 7 দিন মেয়াদে 10 MBPS গতির প্যাক, 899 টাকায় 30 দিন মেয়াদে 10 MBPS প্যাক এবং 998 টাকায় 30 দিন মেয়াদে 15 MBPS গতির প্যাক। বাজারে প্রথমবারের মতো চালু হওয়া এসব প্যাকের মেয়াদ ও গতিতে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। প্রযুক্তি, উদ্ভাবন এবং শিল্প অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জলজ চাষ টেকসই করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর মৎস্য অধিদপ্তরের এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেয় মৎস্য খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এগ্রিকালচারাল সাস্টেনেবিলিটি এর প্রতিনিধি দল। তাদের উদ্ভাবনী প্রযুক্তি কিভাবে বাংলাদেশের জলবায়ুর সাথে খাপ খাইয়ে মৎস্য খাতের উন্নয়ন বাড়াতে পারে, সেই লক্ষ্যে দক্ষতা বাড়াতে বাস্তব অভিজ্ঞতার আলোকে কর্মশালার নানা দিক তুলে ধরা হয়। বিশেষ করে অল্প জায়গায় অধিক পরিমাণ মাছ উৎপাদনের নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডিমের বাজার দর স্থিতিশীল রাখতে সীমিত সময়ের জন্য 7 প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে 4,50,00,000 ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য 1 শাখা থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য 7টি প্রতিষ্ঠানকে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ভারতেই শেষ হচ্ছে আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদের অধ্যায়। আজ দ্বিতীয় টি-20-র আগে সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন, হায়দ্রাবাদে সিরিজের শেষ ম্যাচটাই হবে তার শেষ আন্তর্জাতিক টি-20। ওয়ানডেতে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত তার। শেষ হচ্ছে রিয়াদের প্রায় 1.5 যুগের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার। দিল্লি থেকে জানাচ্ছেন মমিনুর রিপন। মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা বললেই বাংলাদেশ ভক্তদের স্মৃতিতে ভেসে ওঠে নিধাস ট্রফিতে দলকে ফাইনালে ওঠানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 43 রানের ইনিংসের কথা। অসাধারণ সেই ইনিংসের মতোই টি-20তে অতীত হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে সরিয়ে নেয়ার এটাই উত্তম সময় বলে জানালেন তিনি। না, আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ সো মেনি ইয়ার্স, আমি যতটুকু খেলেছি টি-20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছে, 2024, 17 ইয়ার্স। আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করেছি এটার জন্য, বাট আই ট্রাই মাই বেস্ট টু সার্ভ দ্য টিম। 2007 সালে নাইরোবিতে টি-20তে অভিষেক হওয়া মাহমুদুল্লাহ এই ফরম্যাটকে বিদায় জানাবেন হায়দ্রাবাদে। গত কয়েক বছরে ফিনিশারের ভূমিকায় দেখা গেলেও গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল অনেক। তবে কোনো অভিমান নয়, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, প্রবলি ইট উইল বি টু লেট, এবং প্রবলি ইট ওয়ন্ট বি আ গুড আইডিয়া, ওয়ন্ট বি আ গুড ডিসিশন ফর মি এন্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইজ দ্য রাইট টাইম টু টেক দিস ডিসিশন, এন্ড আই থিংক প্রবলি আই হ্যাভ টেকেন দ্য গুড ডিসিশন। 2021 সালের টেস্টের পর এবার টি-20 ছাড়লেও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানান মাহমুদুল্লাহ। 3 বছর আগে নাটকীয়ভাবে সাদা পোশাকটা তুলে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে অবশ্য তেমনটা নয়, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন নিজের অবসর পরিকল্পনা। দিল্লির পর হায়দ্রাবাদে শেষ হতে যাচ্ছে তার আন্তর্জাতিক টি-20 অধ্যায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, ভারত। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা কোথায় আছেন নিশ্চিত নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে অবস্থানরতদের দেয়া হবে না ট্রাভেল পাস। জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী, বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের বিরুদ্ধে আদালতের সমন। কাল দুর্গাপূজা শুরু, ছুটি বাড়ল আরও একদিন, নাশকতার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। এআই এর উন্নতিতে অবদান রাখায় পদার্থে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জন হপফিল্ড ও জেফ্রে হ্যান্টন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।